আজ সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ টেকনোলজি জগতের কিছু খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আমরা আজ আলোচনা করব। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার সবকটি রিপোর্টই টেকওয়ার্ল্ড বাংলাদেশের আর্কাইভ থেকে নেওয়া। চলুন তাহলে এই ৫১% গল্পটা দিয়েই শুরু করি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মানে বিবিএস-এর একটা সাম্প্রতিক রিপোর্টে এই তথ্যটা সামনে এসেছে। আমরা তো প্রায় ১ দশক ধরে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা শুনছি, ডিজিটাল সেবা প্রসারের কথা বলছি। এত কিছুর পরেও দেশের অর্ধেকের বেশি মানুষ ইন্টারনেট জগতের বাইরে। এই পরিসংখ্যানটা জানার পর মনে হচ্ছে আমরা কি কোথাও ভুল পথে এগোচ্ছি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, এই ৫১% তো শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার গল্প। ঠিক। ইন্টারনেট না থাকা মানে শুধু বিনোদন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা নয়। এর আসল অর্থ হল একজন গ্রামের কৃষক হয়তো তার ফসলের সঠিক বাজার দর জানতে পারছেন না, অথবা একজন শিক্ষার্থী। হ্যাঁ, একজন শিক্ষার্থী দূরশিক্ষণের সুযোগ পাচ্ছে না, অথবা একজন সাধারণ মানুষ স্বাস্থ্য বা সরকারি জরুরি পরিষেবা থেকে মাত্র ১ ক্লিকে দূরে থাকতে পারছে না। এটা আসলে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দিচ্ছে। তার মানে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সুযোগের এই বৈষম্যটাও যেন পাল্লা দিয়েই বাড়ছে। একদিকে আমরা 5G নিয়ে কথা বলছি, আর অন্যদিকে অনেকের কাছে হয়তো 2G নেটওয়ার্কও স্বপ্নের মতো। ঠিক এখানেই তো মূল সমস্যাটা। এই যে ডিজিটাল সেবা প্রসারের আলোচনা আর এই বাস্তবতা, এর মধ্যে ফারাকটা বিশাল। কারণটা কি হতে পারে? এর কারণ অনেকগুলো। হয়তো প্রত্যন্ত অঞ্চলে এখনও পরিকাঠামোই নেই, কিংবা স্মার্টফোনের দাম এখনও অনেকের নাগালের বাইরে, অথবা সবচেয়ে বড় কারণ হতে পারে ডিজিটাল সাক্ষরতার অভাব। মানুষ জানেই না যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। একদম, মানুষ জানেই না যে এই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে জীবনকে আরও সহজ করা যায়। এই ছবিটা আমাদের মাথায় রাখা খুব জরুরি, কারণ আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তার অবিশ্বাস্য ক্ষমতার কথা বলবো, তখন এই বৈপরীত্যটা আরও প্রকট হয়ে উঠবে। ঠিক, তাহলে চলুন এই বৈপরীত্যের অন্য প্রান্তে যাওয়া যাক, যেখানকার বাস্তবতা আমাদের এই ৫১% চিত্র থেকে যেন আলোকবর্ষ দূরে। স্যান ফ্রান্সিসকোর ঘটনাটা। হ্যাঁ, স্যান ফ্রান্সিসকোর একটা সাম্প্রতিক ঘটনা। শহরে হঠাৎ ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, আর তার ফলে কি হলো? সব ট্রাফিক সিগন্যাল অকেজো। মুহূর্তের মধ্যে পুরো শহর ভয়াবহ যানজটের কবলে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এই পরিস্থিতিতে গুগলের স্বচালিত গাড়ি ওয়েমো বেশ হিমশিম খাচ্ছিল। বেশিরভাগ গাড়িই নাকি পরিস্থিতি সামলাতে না পেরে হয় থেমে যাচ্ছিল অথবা ভুল সিদ্ধান্ত নিচ্ছিল। যেটা স্বাভাবিক, কারণ একটা অপ্রত্যাশিত পরিস্থিতি যে কোনো স্বয়ংক্রিয় সিস্টেমের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। সিস্টেমগুলোকে তো নিয়ম মেনে চলার জন্যই প্রোগ্রাম করা হয়। নিয়ম ভাঙলে কি করতে হবে তা তো শেখানো হয় না। ঠিক। কিন্তু এখানেই ব্যাপারটা একটা অবিশ্বাস্য মোড় নেয়। যখন গুগলের মতো টেক জায়ান্টের স্বচালিত গাড়িগুলো সমস্যায় জর্জরিত, তখন ইলন মাস্কের টেসলার গাড়িগুলো নাকি প্রায় জাদুর মতোই পরিস্থিতি মোকাবেলা করেছে। এটা কিভাবে সম্ভব হলো? তারা নাকি মানুষের মতোই যানজট এড়িয়ে বিকল্প ছোট রাস্তা ব্যবহার করে, অন্য গাড়িগুলোর চলাচল দেখে, মানে পর্যবেক্ষণ করে নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছিল। আমার তো এটা শুনে সিনেমার মতো মনে হচ্ছিল। টেসলার গাড়িগুলো এমন কি দেখছিল বা ভাবছিল যা অন্য গাড়িগুলো পারছিল না? এর মূল কারণটা হলো দুটো কোম্পানির প্রযুক্তি ব্যবহারের দর্শনের পার্থক্য। ওয়েমো মূলত লেজার ভিত্তিক লাইডার সেন্সর ব্যবহার করে। আচ্ছা। এটা দিয়ে পারিপার্শ্বিক পরিবেশের একটা নিখুঁত 3D ম্যাপ তৈরি করে গাড়ি চলে। ব্যাপারটা অনেকটা একজন অন্ধ মানুষের মতো, যে তার ছড়ি দিয়ে চারপাশটা অত্যন্ত নির্ভুলভাবে অনুভব করে। কিন্তু হঠাৎ যদি তার পরিচিত পথের মাঝে কোনো দেয়াল উঠে যায়, সে বিভ্রান্ত হয়ে পড়বে। আর টেসলা? টেসলা অন্যদিকে মানুষের চোখের মতো ক্যামেরা ব্যবহার করে। এটাকে বলা হয় ভিশন অনলি অ্যাপ্রোচ। এটা রিয়েল টাইম ভিজুয়াল ডেটা বিশ্লেষণ করে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয়। তার মানে এটা ম্যাপের ওপর কম নির্ভরশীল। হ্যাঁ, অনেক কম। আর পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে শিখতে আর মানিয়ে নিতে অনেক বেশি পারদর্শী। স্যান ফ্রান্সিসকোর ঘটনায় ঠিক এটাই হয়েছে। যখন ট্রাফিক সিগন্যালের নিয়মকানুন অচল হয়ে গেল, ওয়েমোর সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ল। কিন্তু টেসলার সিস্টেম একজন মানুষের ড্রাইভারের মতোই পরিস্থিতি দেখে এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছে। তার মানে শুধু নিয়ম মেনে চলাই বুদ্ধিমত্তা নয়, বরং
নিয়ম ভেঙে গেলে বা পরিবেশ বদলে গেলে সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়াই হলো আসল বুদ্ধিমত্তা। কিন্তু এর একটা ঝুঁকিও তো আছে, তাই না? অবশ্যই। যে সিস্টেম এতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে সে তো ভুল সিদ্ধান্তও নিতে পারে। ট্রাফিক আইন ভেঙে গন্তব্যে পৌঁছানোকে আমরা কি বুদ্ধিমত্তা বলবো নাকি বিপজ্জনক আচরণ? চমৎকার প্রশ্ন। আর এখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিশাস্ত্রের সবচেয়ে বড় বিতর্কটা লুকিয়ে আছে। নির্ভরযোগ্যতা বনাম অভিযোজন ক্ষমতা, রিলায়েবিলিটি ভার্সেস অ্যাডাপ্টেবিলিটি। ওয়েমোর পদ্ধতি হয়তো ৯৯% ক্ষেত্রে নিরাপদ, কিন্তু অপ্রত্যাশিত পরিস্থিতিতে একেবারে অচল। টেসলার পদ্ধতি হয়তো অপ্রত্যাশিত পরিস্থিতিতেও কাজ করে, কিন্তু তার ভুলের আশঙ্কাও তো উড়িয়ে দেওয়া যায় না। ঠিক। স্যান ফ্রান্সিসকোর এই ঘটনাটি আমাদের শিখিয়েছে যে ভবিষ্যতের স্বয়ংক্রিয় সিস্টেমকে শুধু স্মার্ট হলেই চলবে না, তাকে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত এবং একই সাথে নিরাপদও হতে হবে। এই ভারসাম্য খুঁজে বের করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর তার সাথে জড়িত ঝুঁকির আলোচনাটা তো শুধু রাস্তায় চলা গাড়ির ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। না, বিলকুল না। এই প্রযুক্তি এখন আমাদের সবার, এমনকি আমাদের সন্তানদের হাতের মুঠোয়। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য নতুন এবং স্পষ্ট নির্দেশনা জারি করছে। এই পদক্ষেপের প্রয়োজন কেন হলো হঠাৎ? কারণ প্রযুক্তি কোম্পানিগুলো অবশেষে বুঝতে পারছে যে তাদের তৈরি করা টুলগুলো শুধু প্রাপ্তবয়স্করাই ব্যবহার করছে না। শিশু আর কিশোর-কিশোরীরা যখন চ্যাটজিপিটির মতো এআই মডেল ব্যবহার করে, তাদের অভিজ্ঞতা আর ঝুঁকিগুলো সম্পূর্ণ ভিন্ন। কিভাবে ভিন্ন? তাদের জিজ্ঞাসার ধরন আলাদা, তাদের মানসিক জগৎ অনেক বেশি সংবেদনশীল। একটা এআই মডেল কিভাবে তাদের জটিল বা আবেগপ্রবণ প্রশ্নের উত্তর দেবে, তা তাদের ওপর গভীর আর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। আমি একজন অভিভাবক হিসাবে ভাবছিলাম, আমার সন্তান যদি কোনো বিষয়ে জানতে চেয়ে চ্যাটজিপিটিকে প্রশ্ন করে আর সে যদি আত্মবিশ্বাসের সাথে একটা ভুল বা ক্ষতিকর উত্তর দিয়ে দেয়, সে তো সেটাকেই সত্যি বলে ধরে নেবে। ঠিক এই কারণেই এই নির্দেশনাগুলো জরুরি। ওপেন এআই এখন চেষ্টা করছে যেন তাদের মডেলগুলো কম বয়সীদের জন্য অনুপযুক্ত কোনো কন্টেন্ট তৈরি না করে, অথবা মানসিক স্বাস্থ্য বা আত্মপরিচয়ের মতো সংবেদনশীল বিষয়ে পরামর্শ দেওয়ার বদলে বিশেষজ্ঞের সাহায্য নিতে উৎসাহিত করে। এটা তো একটা ভালো দিক। অবশ্যই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পদক্ষেপগুলো কিন্তু অনেকটা ড্যামেজ কন্ট্রোলের মতো। প্রযুক্তিগুলো বাজারে ছেড়ে দেওয়ার পরেই এর নীতিগত দিকগুলো নিয়ে ভাবা হচ্ছে। এটা একটা প্যাটার্ন যা আমরা বারবার দেখতে পাই। আগে উদ্ভাবন, পরে নিরাপত্তা নিয়ে চিন্তা। অর্থাৎ এই শক্তিশালী প্রযুক্তি আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু এর নিরাপদ ব্যবহারের নিয়মকানুন আমরা চলতে চলতে তৈরি করছি। একদম। এই আলোচনার সূত্র ধরেই আমরা কনজিউমার টেকনোলজির জগতে আসতে পারি। স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S26 সিরিজ আনার ঘোষণা দিয়েছে। প্রতি বছরের মতো এবারও বাজারে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এই নতুন ফোনগুলো কি আমাদের সেই ডিজিটাল বিভাজনের আলোচনাকে আবার সামনে নিয়ে আসে না? অবশ্যই নিয়ে আসে। দেখুন, স্যামসাং এবারও 3টি মডেল আনছে, S26, S26 প্লাস আর সবচেয়ে শক্তিশালী ও দামি গ্যালাক্সি S26 আলট্রা। এই আলট্রা মডেলটি কিন্তু প্রিমিয়াম বাজারকে লক্ষ্য করে তৈরি, যেখানে সব সেরা ফিচারগুলো থাকবে। হ্যাঁ, অত্যাধুনিক ক্যামেরা, দ্রুততম প্রসেসর আর সব লেটেস্ট এআই ফিচার। এই ধরনের বার্ষিক রিলিজের পেছনের ব্যবসায়িক কৌশলটা হলো বাজারের উত্তেজনা বা হাইপ ধরে রাখা। কিন্তু এর একটা অন্য পিঠও তো আছে। যখন একটা কোম্পানি তার সব সেরা প্রযুক্তি শুধুমাত্র সবচেয়ে দামি মডেলে দেয়, তখন কি তারা পরোক্ষভাবে বলছে না যে অত্যাধুনিক প্রযুক্তি কেবল সম্পদশালীদের জন্য? একদম, আপনি ঠিক জায়গাটা ধরেছেন। এটি সেই ডিজিটাল বিভাজনকে আরও গভীর করে তোলে। এখন বিভাজনটা শুধু ইন্টারনেট আছে বা নেই এর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তাহলে কিসের ওপর হচ্ছে? বিভাজনটা তৈরি হচ্ছে ইন্টারনেটে কে কী করতে পারছে তার ওপর ভিত্তি করে। যার হাতে আল্ট্রা মডেল, সে হয়তো ফোনে বসেই উন্নত এআই ব্যবহার করে জটিল কাজ করে ফেলছে। আর যার কাছে একটি সাধারণ মানের স্মার্টফোন, সে হয়তো সাধারণ ব্রাউজিংয়ের বাইরে কিছুই করতে পারছে না। তার মানে প্রযুক্তির এই বৈষম্যমূলক বণ্টন আমাদের প্রথম আলোচনার সেই ৫১% দেয়ালকে আরও উঁচু করে তুলছে। ঠিক তাই। আর এই কনস্ট্যান্ট উদ্ভাবনের চাপ ভোক্তাদের মধ্যে একটা অতৃপ্তিও তৈরি করে। আমার ফোনটি 1 বছরের মধ্যে পুরনো হয়ে গেল। তাহলে একদিকে আমাদের হাতে এই অত্যাধুনিক ডিভাইস, আর অন্যদিকে
এই ডিভাইস দিয়ে আমরা কি দেখতে পাবো বা কি করতে পারবো সেটাও নিয়ন্ত্রণ করছে কয়েকটি বড় কোম্পানি, যেমন মেটা মানে ফেসবুক। হ্যাঁ, তাদের প্ল্যাটফর্মে লিঙ্ক শেয়ার করার নিয়ম নিয়ে একটি নতুন পরীক্ষা শুরু করেছে বলে জানা যাচ্ছে। খবরটা ঠিক কি? খবরটি হলো মেটা তাদের প্রফেশনাল মোড ব্যবহারকারী এবং ফেসবুক পেজগুলোর জন্য লিঙ্ক শেয়ারের নিয়মে পরিবর্তন আনছে। যদিও তারা বিস্তারিত কিছু জানায়নি, তবে ইঙ্গিতটা হলো তারা ব্যবহারকারীদের নিজেদের প্ল্যাটফর্মের ভেতরেই ধরে রাখতে চায়। কেন? কারণ যখন একজন ব্যবহারকারী কোনো নিউজ বা আর্টিকেলের লিঙ্কে ক্লিক করে, ফেসবুক ছেড়ে অন্য ওয়েবসাইটে চলে যায়, তখন মেটার প্ল্যাটফর্মে তার সেশনটি শেষ হয়ে যায়, যা তারা চায় না। তার মানে তারা চাইছে আমরা যেন ফেসবুকের দেয়ালের ভেতরেই থাকি। এর মানে কি এই দাঁড়ায় যে আমরা যেটাকে ওপেন ইন্টারনেট বলে জানতাম তা ধীরে ধীরে কয়েকটি বড় কোম্পানির তৈরি করা ক্লোজ সিস্টেম বা দেয়াল ঘেরা বাগানে পরিণত হচ্ছে? আপনি একেবারে মূল জায়গাটিতেই ধরেছেন। এই পরীক্ষার উদ্দেশ্য সম্ভবত এটাই। হয়তো ভবিষ্যতে লিঙ্কে ক্লিক করলে তা আপনার ফোনের ব্রাউজারে না খুলে ফেসবুকের নিজস্ব ইন অ্যাপ ব্রাউজারে খুলবে, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন হবে। হ্যাঁ, যেখান থেকে ফিরে আসা বা অন্য সাইটে যাওয়া আরও কঠিন হবে। এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। কিভাবে? প্রথমত, নিউজ আউটলেট বা স্বাধীন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ওয়েবসাইটে পাঠক হারাবে, যা তাদের ব্যবসায়িক মডেলকে ক্ষতিগ্রস্ত করবে। দ্বিতীয়ত, ব্যবহারকারীরা একটা নিয়ন্ত্রিত তথ্যবলয়ের মধ্যে আটকে পড়বে, যেখানে মেটার অ্যালগোরিদমই ঠিক করে দেবে তারা কি দেখবে আর কি দেখবে না। এটা তো তথ্যের অবাধ প্রবাহের ধারণার সম্পূর্ণ বিপরীত। সম্পূর্ণ বিপরীত। আমরা হয়তো ভাবছি যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, কিন্তু আসলে আমরা হয়তো মেটা, গুগল বা অন্য কোনো কোম্পানির তৈরি করা একটি ছোট্ট পৃথিবীতে বাস করছি। অবিশ্বাস্য। তাহলে আজকের পুরো আলোচনাকে যদি এক জায়গায় আনি, আমরা একটা অদ্ভুত আর কিছুটা উদ্বেগজনক ছবি দেখতে পাই। আলোচনা শুরু করেছিলাম দেশের 51% মানুষের ইন্টারনেট জগতের বাইরে থাকার বাস্তবতা দিয়ে। সেখান থেকে আমরা গেলাম সান ফ্রান্সিসকোর রাস্তায়, যেখানে এআই মানুষের চেয়েও ভালোভাবে সংকট মোকাবেলা করছে। তারপর দেখলাম সেই এআই এখন আমাদের সন্তানদের হাতে, যার জন্য নতুন নিয়মকানুন তৈরি করতে হচ্ছে। আবার দেখলাম নতুন স্মার্টফোনগুলো কিভাবে প্রযুক্তিগত বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে, এবং সবশেষে ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো তথ্যের প্রবাহকে নিয়ন্ত্রণ করে আমাদের একটা ডিজিটাল খাঁচায় বন্দী করার চেষ্টা করছে। আজকের আলোচনা থেকে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা হলো প্রযুক্তি নিরপেক্ষ নয়। ঠিক। এটি একদিকে যেমন অবিশ্বাস সম্ভাবনা তৈরি করছে, তেমনি অন্যদিকে নতুন নতুন বৈষম্য, ঝুঁকি আর নিয়ন্ত্রণের কাঠামো তৈরি করছে। প্রযুক্তির ক্ষমতা বাড়ছে, কিন্তু সেই ক্ষমতার সুফল কিভাবে বণ্টন হবে আর এর ব্যবহার কতটা দায়িত্বশীল হবে, সেই প্রশ্নগুলি এখন সবচেয়ে জরুরি। আমাদের শুধু প্রযুক্তির উদ্ভাবন নিয়ে উচ্ছ্বাসিত হলেই চলবে না, এর সামাজিক প্রভাব নিয়েও সমানভাবে ভাবতে হবে। আর এই ভাবনাকে উস্কে দেওয়ার জন্যই আজকের আলোচনাটি আমরা একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আজ আমরা দুটি ভিন্ন জগতের ছবি দেখলাম। একটি জগতে দেশের অর্ধেকের বেশি মানুষ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন, অন্য জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়েও ভালোভাবে জরুরি পরিস্থিতি সামাল দিতে শিখছে। দুটো ভিন্ন বাস্তবতা। একবার ভাবুন তো, কি ঘটবে যখন এই বিচ্ছিন্ন জনগোষ্ঠী একদিন প্রযুক্তির এই দীর্ঘ পথ এক লাফে পাড়ি দিয়ে সরাসরি এই উন্নত এআই চালিত ডিজিটাল জগতে প্রবেশ করবে? তাদের জন্য সেই অভিজ্ঞতা কেমন হবে, আর আমাদের সমাজের জন্যই বা এর সম্মিলিত প্রভাব কী হবে?